আজকের এই বিশ্লেষণে সবাইকে স্বাগতম। ফ্যান্টাসি সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ একটি মাস্টারপিস দ্য লর্ড অফ দ্য রিংসের একদম ভিত্তিপ্রস্তর নিয়ে আজ আমরা কথা বলবো। এর জাদুকরী জগৎ, হবিটদের অদ্ভুত অথচ ভীষণ আরামদায়ক জীবনযাত্রা, আর হ্যাঁ, বাস্তব জগতে এই বইটা প্রকাশের পেছনের যে নাটকীয়তা, তার সবই আজ উন্মোচিত হতে যাচ্ছে। কিভাবে একটা সাধারণ শিশুতোষ গল্পের ধারণা থেকে এমন বিশাল এক মহাকাব্যের সৃষ্টি হলো, যা আজও পাঠকদের মন্ত্রমুগ্ধ করে রেখেছে। চলুন সেই পেছনের অজানা গল্পগুলোই আজ জেনে নেওয়া যাক। এলভেন রাজাদের জন্য আকাশের নিচে ৩টি আংটি, আর সবাইকে শাসন করার জন্য একটি আংটি। এই আইকনিক কবিতাটির মহাকাব্যিক আভরের সাথে আমরা সবাই কম বেশি পরিচিত, তাই না? এটা পড়ার সাথেই মন যেন এক অজানা জাদুকরী জগতে হারিয়ে যায়। কিন্তু এই জাদুকরী আখ্যানকে বইয়ের পাতায় আর ছাপার অক্ষরে নিয়ে আসার পেছনের বাস্তব গল্পটা ছিল এর সম্পূর্ণ বিপরীত, বেশ বিশৃঙ্খল আর ঝামেলায় ভরপুর। চলুন দেখা যাক ঠিক কতটা চড়াই উতরাই পেরিয়ে এই কিংবদন্তি আমাদের হাতে এসে পৌঁছেছে। তো প্রথমেই আসা যাক এর প্রকাশনা যাত্রায়। অনেকেরই কিন্তু একটা সাধারণ ভুল ধারণা রয়েছে যে এই কাজটি একটি ট্রিলজি, মানে ৩টি আলাদা উপন্যাসের সংকলন। কিন্তু ব্যাপারটা মোটেও তা নয়। লেখকের মূল গঠন অনুযায়ী এটি আসলে ৬টি বই এবং কিছু পরিশিষ্ট নিয়ে গঠিত একটি একক উপন্যাস। আসলে হয়েছিল কি, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কাগজের চরম সংকট ছিল, আর প্রকাশনার বিপুল খরচের কারণে প্রকাশকরা একে একত্রে একটা বিশাল বই হিসেবে ছাপাতেই রাজি ছিলেন না। বাধ্য হয়েই এই বিশাল কর্মযজ্ঞকে ৩টি খণ্ডে ভাগ করে বাজারে ছাড়তে হয়েছিল, যা আজও অনেককে বিভ্রান্ত করে। এর প্রকাশনার টাইমলাইনটা বেশ নাটকীয়। ১৯৫৪ সালে প্রকাশিত মূল মুদ্রণে বেশ কিছু ত্রুটি থেকেই গিয়েছিল। এরপর ১৯৬৫ সালে ঘটে এক অদ্ভুত ঘটনা। আমেরিকান বাজারে একটি কপিরাইট ফাঁকফোকর কাজে লাগিয়ে এস বুকস একটা অননুমোদিত সংস্করণ প্রকাশ করে বসে, যার জন্য লেখক কোনো সম্মানই পেতেন না। এই ধাক্কাটাই লেখক জেআরআর টোলকিনকে বাধ্য করেছিল আমেরিকান বাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে আর নিজের কাজের অধিকার ধরে রাখতে খুব দ্রুত পাঠ্যটি সংশোধন করতে। পরবর্তীতে ১৯৮৬ সালের সংশোধিত সংস্করণ এবং ২০০৪ সালে এর ৫০তম বার্ষিকীতে আরও কিছু ভুলভ্রান্তি দূর করা হয়। সবচেয়ে বিরক্তিকর ব্যাপারটা কি জানেন? মুদ্রণকারীরা সৎ উদ্দেশ্য থাকা সত্ত্বেও না বুঝেই বারবার লেখকের অত্যন্ত যত্নের সাথে তৈরি করা ভাষাগুলোতে ভুল ঢুকিয়ে দিচ্ছিল। যেমন তারা ডুয়ার্ফস শব্দটিকে করে ফেলেছিল ডুয়ার্ফস, আর এলভেন শব্দটিকে এলফিনে পরিবর্তন করে ফেলেছিল। একজন ভাষা বিশেষজ্ঞ হিসাবে লেখকের জন্য এর চেয়ে হতাশাজনক আর কী হতে পারে? তিনি এমন সব শব্দ তৈরি করেছিলেন যার সাথে প্রাচীন নর্স এবং মিথোলজির গভীর সংযোগ ছিল, আর মুদ্রণকারীদের এই তথাকথিত সংশোধন সেই পুরো পরিশ্রমকেই ধূলিসাৎ করে দিচ্ছিল। এবার আমরা জানব রূপক বা অ্যালেগরি প্রত্যাখ্যান নিয়ে লেখকের নিজস্ব দৃষ্টিভঙ্গি। এই উদ্ধৃতিটা লেখকের মূল দর্শন বোঝার জন্য দারুণ গুরুত্বপূর্ণ। তিনি বলেছেন, আমি রূপকের সমস্ত প্রকাশকে আন্তরিকভাবে অপছন্দ করি। লেখক আসলে পরিষ্কার করে বুঝিয়ে দিয়েছেন যে তিনি কোনো নির্দিষ্ট রাজনৈতিক বা সমসাময়িক ঘটনার রূপক হিসেবে গল্পটা লিখতে চাননি। তিনি চেয়েছিলেন এমন একটা ইতিহাস তৈরি করতে যা পাঠকরা যে কোনো সময়ের বাস্তবতার সাথে নিজেদের মতো করে মিলিয়ে নিতে পারেন। অর্থাৎ তিনি পাঠকদের নিজেদের মতো করে ভাবার স্বাধীনতা দিতে চেয়েছিলেন, কোনো নির্দিষ্ট বার্তা জোর করে চাপিয়ে দিতে নয়। অনেকেই মনে করেন গল্পটি ১৯৩৯ সালের দ্বিতীয় বিশ্বযুদ্ধ দ্বারা অনুপ্রাণিত, কিন্তু বাস্তবে ১৯১৪ সালের প্রথম বিশ্বযুদ্ধের ভয়াবহতার মাঝে তারুণ্যে আটকা পড়াও লেখকের জীবনে সমানভাবে ভয়ঙ্কর একটা প্রভাব ফেলেছিল। তিনি নিজের অনেক বন্ধুকে সেই যুদ্ধে হারিয়েছিলেন। একটু ভেবে দেখুন, যদি ১৯৩৯ সালের যুদ্ধ সত্যিই বইটিকে অনুপ্রাণিত করত, তবে আংটিটিকে ধ্বংস করা হতো? মোটেও না, বরং শত্রুর বিরুদ্ধে হয়তো কোনো ভয়ঙ্কর অস্ত্র হিসাবে ব্যবহার করা হতো। তিনি ক্ষমতার লালসা এবং তার ধ্বংসাত্মক দিকটিকেই চিরন্তন একটা সমস্যা হিসেবে তুলে ধরেছেন। এই গল্প বলার সাথে সাথে বড় হতে থাকে, এই কথাটাই খুব সুন্দরভাবে প্রমাণ করে যে এটা কোনো পূর্ব পরিকল্পিত রাজনৈতিক বিবৃতি হিসেবে তৈরি হয়নি, বরং একদম প্রাকৃতিকভাবেই প্রাচীন ইতিহাসের দিকে সম্প্রসারিত হয়েছে। গল্পটা নিজেই যেন নিজের একটা জীবন পেয়ে গিয়েছিল। একটা সাধারণ হবিটের অভিযান থেকে এটি সমগ্র ওয়ার অফ দ্য রিংয়ের এক মহাকাব্যিক ইতিহাসে পরিণত হয়। লেখক নিজেও হয়তো প্রথমে বুঝতে পারেননি যে এই আখ্যান তাকে মধ্যপৃথিবীর কতটা গভীরে নিয়ে যাবে। এবার চলুন সোজা চলে যাই শায়ারে।
কথা বলা যাক আমাদের প্রিয় হবিটদের নিয়ে। ফ্যান্টাসি জগতে হবিটদের ভালোভাবে বুঝতে হলে ম্যাথম জিনিসটা জানা একদম অপরিহার্য। ম্যাথম হলো এমন যে কোনো বস্তু যা হবিটদের তাৎক্ষণিক কোনো কাজেই লাগে না, কিন্তু তারা সেটা ফেলেও দিতে চায় না, ঠিক যেন আমাদের বাসাবাড়ির পুরনো দিনের স্মৃতিবিজড়িত সব অদ্ভুত জিনিসপত্র। এই সাধারণ দৈনন্দিন জীবনের ক্ষুদ্র বিবরণটাই হবিট সংস্কৃতির ভীষণ কমনীয়, সংগ্রহশীল এবং সম্পূর্ণ যুদ্ধবিরোধী স্বভাবটাকে নিখুঁতভাবে ফুটিয়ে তোলে। ক্ষমতা বা সম্পদ নয়, বরং ছোট ছোট উপহার, আর এই ম্যাথমগুলো নিয়েই তারা ভীষণ সুখী। কিন্তু হবিটরা সবাই যে হুবহু একই রকম তা কিন্তু নয়। তাদের বিস্তারিত বংশপরিচয় গল্পে আমাদের পরিচিত চরিত্রদের আকার দেয়। যেমন ধরুন হারফুটসরা, এরা আকারে ছোট আর পাহাড়ি এলাকায় থাকতে পছন্দ করে। স্টুটসরা আবার বেশ ভারী গড়নের, এদের বাস নদীর তীরে। অন্যদিকে ফেলোহাইটসরা তুলনামূলক ফর্সা, লম্বা এবং বনভূমিতে থাকতে ভালোবাসে। এই দারুণ বৈচিত্র্যটাই হবিটদের সমাজকে এত বাস্তবসম্মত করে তোলে, ঠিক বাস্তব পৃথিবীর বিভিন্ন অঞ্চলের মানুষের মতো। আর হবিটদের কথা হবে, অথচ পাইপ উইড বা ধূমপানের কথা আসবে না, তা তো হয় না। সবচেয়ে মজার বিষয়টা হলো, হবিটরা খুব দৃঢ়ভাবে বিশ্বাস করে যে ধূমপানের জন্য পাইপ উইডের শিল্প আবিষ্কার করাই হল বৃহত্তর বিশ্বের প্রতি তাদের একমাত্র আসল এবং নিজস্ব অবদান। এক কাপ চা আর একটা ভালো পাইপ হলে তাদের সারা দিনের আনন্দ একেবারে নিশ্চিত। এটা তাদের শান্ত, ঘরোয়ার আড্ডাবাজ স্বভাবের একটা চমৎকার উদাহরণ। এবার এই শান্ত জীবন থেকে একটু অন্ধকার দিকে যাওয়া যাক, আংটি খুঁজে পাওয়ার পেছনের রহস্যে। আংটিটা খুঁজে পাওয়ার পেছনের গল্পে একটা বিরাট ডাহা মিথ্যার ব্যাপার আছে। ডোয়ার্ফদের কাছে বিলবো বলেছিল যে গোলাম তাকে ধাঁধা খেলায় জেতার জন্য জন্মদিনের উপহার হিসেবে আংটিটা দিয়েছে, কিন্তু পেছনের অন্ধকার সত্যটা ছিল একদম আলাদা। বিলবো ওটা কুড়িয়ে পেয়েছিল এবং গোলেমের হাত থেকে মরিয়া হয়ে পালানোর জন্যই ওটা ব্যবহার করেছিল। এখন প্রশ্ন হলো, কেন একজন শান্ত স্বভাবের সাধারণ হবিট একটা জাদুকরি আংটি নিয়ে এমন মিথ্যা বলতে বাধ্য হবে? আংটিটার মধ্যে এমন কী ছিল যা শুরু থেকেই তাকে এতটা প্রভাবিত করছিল? ভাবুন তো, গ্যান্ডালফের মতো জাদুকর কি আর সহজে বোকা বনে যান? তিনি সাথে সাথেই প্রথম গল্পটা অবিশ্বাস করেছিলেন। এই একটা মাত্র মিথ্যা গ্যান্ডালফ ও বিলবোর দীর্ঘদিনের বন্ধুত্বে বেশ ফাটল ধরিয়েছিল এবং এমন এক উদ্বেগজনক রহস্যের জন্ম দিয়েছিল যা মেলাতে কয়েক বছর সময় লেগে যাবে। গলমও যখন আংটিটিকে উপহার বলেছিল, গ্যান্ডালফ তখন গভীরভাবে সন্দিহান হয়ে ওঠেন। তিনি বুঝতে পেরেছিলেন এই আংটিতে এমন এক অশুভ শক্তি আছে যা মানুষকে মিথ্যা বলতে বাধ্য করে। এটা নিছক কোনো জাদুকরি খেলনা ছিল না। অন্ধকার গুহার ওই দমবন্ধ করা রহস্যময় পরিবেশ থেকে এবার একটু স্বস্তির নিঃশ্বাস ফেলা যাক। চলুন ফিরে যাই শায়েরের শান্তিপূর্ণ সুশৃঙ্খল সীমান্তে। মানচিত্রের দিকে তাকালেই ব্র্যান্ডিওয়াইন ব্রিজ থেকে মাইকেল ডেলভিং পর্যন্ত একটা ভীষণ গোছানো আর শান্ত জনপদের চিত্র ফুটে ওঠে। এখানকার সবুজ মাঠ, ছোট ছোট ঘরবাড়ি দেখলে বোঝারই উপায় নেই যে এর বাইরে পৃথিবীর কতটা অন্ধকার আর ভয়ঙ্কর রূপ অপেক্ষা করছে। আর শায়ারে ফিরেই আমরা দেখতে পাচ্ছি একটা বিশাল উৎসব, একটি বহু প্রত্যাশিত পার্টি। আখ্যানের একদম শুরুতেই আমরা দেখতে পাই বিলবোর ১১১তম জন্মদিনের এক এলাহি আয়োজন। ১১১ সংখ্যাটা যেমন অদ্ভুত, হবিটদের কাছে এটা ঠিক ততটাই সম্মানজনক। এত দীর্ঘায়ু লাভ করাটা তো আর রোজকার ঘটনা নয়, তাই পুরো শহরটা গুঞ্জনে মেতে উঠেছে। কিভাবে বিলবো আজও এতটা তারুণ্য ধরে রেখেছে, আর তার এই জন্মদিনের উৎসব কতটা জাঁকজমকপূর্ণ হতে যাচ্ছে তা নিয়ে চারদিকে শুধু ফিসফাসার আলোচনা। মজার ব্যাপার হলো, একই দিনে কিন্তু ফ্রোডো ব্যাগিন্সেরও জন্মদিন, আর সে পদার্পণ করছে তার ৩৩ বছরে। মানব সমাজে যেমন ১৮ বছর, হবিটদের সমাজে ৩৩ বছর বয়সটা ঠিক ততটাই তাৎপর্যপূর্ণ, কারণ এটাই হলো তাদের বয়ঃপ্রাপ্তি এবং আনুষ্ঠানিকভাবে জীবনের দায়িত্ব নেয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। একদিকে বিলবোর দীর্ঘ জীবনের অভিজ্ঞতা, অন্যদিকে ফ্রোডোর জীবনের এই নতুন অধ্যায়ের শুরু। সব মিলে দিনটা ভীষণ স্পেশাল। পার্টি ঘিরে শায়ারে তো রীতিমতো সাজ রব। বিশাল তাঁবু খাটানো হচ্ছে, বড় বড় রান্নাঘর তৈরি হচ্ছে, আর এর মধ্যে সবচেয়ে বড় আকর্ষণের কেন্দ্রবিন্দু হল একটা অদ্ভুত ওয়াগন। রহস্যময় জাদুকর গ্যান্ডালফ নিয়ে এসেছেন তার কিংবদন্তিতুল্য জাদুকরি সব আতশবাজি। পুরো শায়ার যেন একটা অভূতপূর্ব জাদুকরি উৎসবের অপেক্ষায় প্রহর গুনছে। ছোট বড় সকল হবিটের চোখে মুখে আতশবাজির ঝলক দেখার জন্য এক অদ্ভুত আনন্দ আর উত্তেজনা। কিন্তু
এত আনন্দ আর উৎসবের ভিড়েও একটা অস্বস্তিকর গুঞ্জন থেকেই যায়। বেলবোর অস্বাভাবিক অটুট যৌবন আর অপরিসীম সম্পদের বিষয়ে স্থানীয়দের সন্দেহ ক্রমশ বাড়ছে। কারণ চিরযৌবন তার স্বাভাবিক ব্যাপার নয়। তাহলে এই অপরিবর্তিত বিলবো ব্যাগিন্স ভবিষ্যতে কী ধরনের বিপদ ডেকে আনবে, আর কিভাবে তার কাছে থাকা ওই লুকানো জাদুকরি আংটিটা শেষ পর্যন্ত শায়েরের এই দীর্ঘদিনের শান্তি চিরতরে ভেঙে চুরমার করে দেবে? এই প্রশ্নগুলোই গল্পের পরবর্তী রোমাঞ্চকর আখ্যানের জন্য এক দুর্দান্ত ভিত্তি তৈরি করে দেয়, যা আমাদের আরও গভীরে তলিয়ে যেতে বাধ্য করে।